পেপার ফিনান্স ফার্স্ট পেপার ফার্স্ট চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু ফিনান্স এই অধ্যায়ের অনেকগুলো লেকচার আমরা করে ফেলেছি। টুডে উই আর গোয়িং টু স্টার্ট আওয়ার লেকচার নাম্বার 8। আজকের এই 8 নাম্বার লেকচারে আজকের 7 নাম্বার লেকচারে আমরা চট্টগ্রাম বোর্ড 2019 এর উদ্দীপক সমাধান করার চেষ্টা করব এবং কুমিল্লা বোর্ড 2019 এর উদ্দীপক সমাধান করার চেষ্টা করব। এবং আজকের এই ক্লাস শেষে তোমরা চট্টগ্রাম বোর্ড 2019 এবং কুমিল্লা বোর্ড 2019 এর উদ্দীপক সমাধান করতে পারবে। একই সাথে ভবিষ্যতে বোর্ডে আসা উদ্দীপক তোমরা নিজ থেকে সমাধান করে পরীক্ষার খাতায় লিখতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে চট্টগ্রাম বোর্ড 2019 এর প্রশ্নটি চলে আসছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই উদ্দীপকটা ইনশাল্লাহ সুন্দর করে সমাধান কৌশল শিখব এবং এই ধরনের উদ্দীপক প্রায় পরীক্ষায় আসে। দেখতে মনে হয় এটা অনেকটা ম্যাথের মতো, আসলে এটা গাণিতিক কোনো প্রবলেম না, এটা একটা থিওরিটিক্যাল উদ্দীপক এবং এটা থিওরির অর্থাৎ প্রথম চ্যাপ্টারের যে থিওরি আমরা পড়েছি সেই থিওরির আলোকে আমরা এটা সমাধান করতে ইনশাল্লাহ সক্ষম হব। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা উদ্দীপকটা পড়ি। এখানে দুইটা কোম্পানি দেওয়া আছে, একটা হলো এ কোম্পানি আর একটা হলো বি কোম্পানি। দুইটা কোম্পানির শেয়ার প্রতি আয় এবং শেয়ারের বাজার মূল্য দেওয়া আছে। এ কোম্পানির প্রথম বছরে শেয়ার প্রতি আয় 20 টাকা, দ্বিতীয় বছরে শেয়ার প্রতি আয় বৃদ্ধি পেয়ে 27 টাকা হয়েছে, তৃতীয় বছরে তা 40 টাকায় উপনীত হয়েছে। অন্যদিকে এ কোম্পানির শেয়ার প্রতি বাজার মূল্য প্রথম এবং দ্বিতীয় বছরে 200 টাকা ছিল, কিন্তু তৃতীয় বছরে তা হ্রাস পেয়ে 190 টাকায় উপনীত হয়েছে। বি কোম্পানির শেয়ার প্রতি আয় প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরে অপরিবর্তিত আছে, অর্থাৎ প্রতি বছরে শেয়ার প্রতি আয় 20 টাকা করে অব্যাহত আছে। অন্যদিকে বি কোম্পানির শেয়ার প্রতি বাজার মূল্য প্রথম বছরে 220 টাকা ছিল, দ্বিতীয় বছরে তা বৃদ্ধি পেয়ে 250 টাকায় দাঁড়িয়েছে এবং শেয়ার প্রতি বাজার মূল্য বি কোম্পানির তৃতীয় বছরে আরো বৃদ্ধি পেয়ে 270 টাকায় উপনীত হয়েছে। এই উদ্দীপকে আমাদের দুইটা কোম্পানির শেয়ার প্রতি আয় এবং শেয়ার প্রতি বাজার মূল্য দেওয়া আছে। তো আমাদের ক নাম্বার প্রশ্ন অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন হলো অর্থায়ন কি। খ নাম্বার প্রশ্ন, তারল্য ও মুনাফার মধ্যে ইতিবাচক সম্পর্ক বিদ্যমান ব্যাখ্যা করো। এবং জ্ঞানের এবং অনুধাবনের এই দুইটা উত্তর দেওয়ার জন্য আমার উদ্দীপকের কোনো হেল্প দরকার নাই। গ নাম্বার প্রশ্ন, কোম্পানি এ অর্থায়নের কোন লক্ষ্যটি অর্জন করেছে ব্যাখ্যা করো। অর্থাৎ এই এ কোম্পানি এই তথ্যের উপর ভিত্তি করে কোন লক্ষ্যকে সে অ্যাচিভ করতে পেরেছে সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। এটা প্রয়োগমূলক একটি কোশ্চেন। ঘ, সম্পদ সর্বাধিকরণের লক্ষ্য বিবেচনায় কোন কোম্পানিতে বিনিয়োগ করা উত্তম, বিশ্লেষণ করো। এটা আমাদের উচ্চতর দক্ষতার প্রশ্ন এবং এখানে আমাদের দুইটা কোম্পানি আছে এ এবং বি। এই ডাটার উপর অ্যানালাইজ করে সিনথেসাইজ করে আমাদেরকে ডিসিশন মেক করতে হবে ইন হুইচ কোম্পানি উই শুড ইনভেস্ট অ্যান্ড ইট উইল বি বেস্ট ইনভেস্টমেন্ট। এটা আমাদেরকে অ্যানালাইজ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এখন বলি যে এই উদ্দীপকটা শিখন ফলের কোন কোন শিখন ফলটি টাচ করেছে, তোমরা বিগত 6 নাম্বার ক্লাসে দেখেছো যে আমি একটা স্ট্যাটিস্টিক্স তুলে ধরেছিলাম 6 নাম্বার ক্লাসে। তো সেই স্ট্যাটিস্টিক্সটা যদি আমি আবার তোমাদের সামনে নিয়ে আসি, আশা করি তোমরা সেই স্ট্যাটিস্টিক্সটি দেখতে পাচ্ছ। তো এই স্ট্যাটিস্টিক্সে আমাদের অর্থায়নের অনেকগুলো শিখন ফল ছিল। আমি যদি এখন বলি যে চট্টগ্রাম বোর্ড 2019 যে প্রশ্নটা আসছে এটা কোন কোন শিখন ফলকে টাচ করেছে,
তো তোমরা সেটা আশা করি অলরেডি বুঝতে পারছো যে কোন কোন শিক্ষণফলটি টাচ করেছে। আমাদের এখানে এই 8 নাম্বার শিক্ষণফল অর্থাৎ অর্থায়নের লক্ষ্য ব্যাখ্যা করতে পারবে, এই শিক্ষণফলের উপর ভিত্তি করে চট্টগ্রাম বোর্ড 2019-এর এই উদ্দীপকটা সাজানো হয়েছে। তো আমরা উদ্দীপকে আবার ফিরে যাই, চলো। তো এখানে তোমরা বুঝতে পেরেছো অলরেডি যে এটা আমাদের অর্থায়নের লক্ষ্য, এই শিক্ষণফলের ভিত্তিতে আমাদের এই উদ্দীপকটা তৈরি করা হয়েছে। অর্থাৎ আমরা যদি বলি 8 নাম্বার শিক্ষণফল, আমাদের বইয়ের চ্যাপ্টার 1-এর 8 নাম্বার শিক্ষণফলের উপর ভিত্তি করে আমাদের এই উদ্দীপকের এই কোশ্চেন দুটো সাজানো হয়েছে। তো চলো আমরা এখন এটা সমাধান করি। ক নাম্বার অর্থায়ন কি, আমরা প্রথমে এটার সমাধান করব। এটা খুবই সহজ একটা প্রশ্ন, এটা আশা করি তোমরা খুব সহজেই এটার উত্তর দিতে পারবে। তো আমি এটা একটু তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। আমরা এখন শিক্ষার্থী বন্ধুরা ক নাম্বার যে প্রশ্নটা আছে আমরা সেটা সমাধান করব। ক নং প্রশ্ন সমাধান, অর্থাৎ অর্থায়ন কি, এটা আমরা সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা অর্থায়ন কি, এটা খুবই সহজ একটা প্রশ্ন। প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থের পরিকল্পনা, সংস্থান বা সংগ্রহ, আমরা যদি বলি সংস্থান বা সংগ্রহ, ব্যবহার এবং এ সংক্রান্ত নিয়ন্ত্রণ সম্পর্কীয় কার্যাবলীকে আমরা বলতে পারি অর্থায়ন। এবং তোমরা জানো যে জ্ঞানমূলকের উত্তর কিন্তু এক বাক্যে হবে, আমরা কিন্তু একটি বাক্যে জ্ঞানমূলকের উত্তর দিয়ে দিলাম। তো আমরা জ্ঞানমূলকের এটার জন্য আমরা মাত্র একটি বাক্য আমরা ব্যবহার করছি শিক্ষার্থী বন্ধুরা। তো আমাদের খ নাম্বার যে প্রশ্নটা ছিল, আমরা প্রশ্নটা একটু দেখি। খ নাম্বার প্রশ্নটা হলো তারল্য ও মুনাফার মধ্যে ইতিবাচক সম্পর্ক বিদ্যমান ব্যাখ্যা কর। এই বাক্যটি আসলে সঠিক না, কারণ তোমরা জানো আমরা যখন আমরা অর্থায়নের নীতি সম্পর্কে আলোচনা করতেছিলাম, অর্থাৎ আমাদের 3 নাম্বার ক্লাস থেকে আমরা জেনেছি যে তারল্য মুনাফার ভিতরে আসলে ইতিবাচক সম্পর্ক নেই, সম্পর্কটা হলো ঋণাত্মক। তো এটার যেহেতু অনুধাবনমূলক প্রশ্ন, আমাদেরকে আগে এটার জ্ঞান টাচ করে তারপর আমাদের অনুধাবনে যেতে হবে। তো আমরা এটার উত্তর এখন দেই। খ নাম্বার প্রশ্ন সমাধান। তো আমাদের এখানে বলা ছিল যে তারল্য ও মুনাফার ভিতরে ইতিবাচক সম্পর্ক বিদ্যমান। আসলে কথাটি সঠিক নয়, কারণ তারল্য এবং মুনাফার ভিতরে আসলে নেগেটিভ সম্পর্ক বিদ্যমান, যেটাকে আমরা বলতে পারি ঋণাত্মক সম্পর্ক। তারল্য মুনাফার ভিতরে আসলে ইতিবাচক সম্পর্ক নেই, কিন্তু ঋণাত্মক বা নেগেটিভ সম্পর্ক বিদ্যমান। কারণ তোমরা জানো যে তারল্য বৃদ্ধি পেলে
তারল্য বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের মুনাফা হ্রাস পায়, আবার মুনাফা বৃদ্ধি পেলে তারল্য হ্রাস পায়। কেননা আমরা এটা একটু এখন ব্যাখ্যা লিখব। কোন প্রতিষ্ঠানের তারল্য হ্রাস পেলে মুনাফা বৃদ্ধি পাবে এবং তারল্য যদি উল্টো দিকে বৃদ্ধি পায় তবে মুনাফা হ্রাস পাবে। তো এখানে আমরা আরেকটু ব্যাখ্যা করতে পারি, যেহেতু আমাদের এটা 2 মার্কের উত্তর, আমরা আরেকটু লিখতে পারি, কারণ নগদ অর্থ বা তারল্য যত বেশি থাকবে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আমরা যত বেশি তারল্য ধরে রাখবো, আমাদের বিনিয়োগের পরিমাণ ঠিক ততই কি হবে, কম হবে। আমরা মোটামুটি এতটুকুই লিখতে পারি আমাদের গ নম্বর প্রশ্নের জন্য। এটা এনাফ, আসলে এতটুকু লিখলে আসলে হয়। প্রথমে জ্ঞানের, পরে আমরা অনুধাবনের উত্তর দেব। তো চলো আমরা আমাদের 3 নাম্বার গ নাম্বার যে প্রশ্ন 3, কোম্পানি এ অর্থায়নের কোন লক্ষ্যটি অর্জন করেছে ব্যাখ্যা করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কোম্পানি এ এর ঘটনা এখানে ব্যাখ্যা করতে হবে। এখানে আমরা যদি দেখি যে কোম্পানি এ এর শেয়ার প্রতি আয় দেখো আস্তে আস্তে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে, কিন্তু শেয়ার প্রতি বাজার মূল্য কিন্তু অপরিবর্তিত আছে। তো আমরা বলতে পারি যে কোম্পানি এ মুনাফা সর্বোচ্চকরণ বা মুনাফা সর্বাধিকরণ লক্ষ্যটি অর্জন করেছে, কারণ এটার কিন্তু শেয়ার প্রতি আয় দিন দিন বাড়ছে এবং মুনাফা বৃদ্ধির অন্যতম পরিমাপক কিন্তু শেয়ার প্রতি আয়। একটি অন্যতম পরিমাপক বা প্যারামিটার হলো শেয়ার প্রতি আয় যদি বৃদ্ধি পায় তাহলে বলতে পারবো যে প্রতিষ্ঠানটির মুনাফা সর্বোচ্চকরণ হয়েছে, কিন্তু এটার শেয়ার প্রতি বাজার মূল্য কিন্তু অপরিবর্তিত আছে এই কোম্পানির। এই কারণে আমরা এটার সম্পদ সর্বোচ্চকরণ বলতে পারবো। তাহলে এটা আমরা এখন ব্যাখ্যা করব। এটা প্রয়োগমূলক, যেহেতু তোমরা জানো যে প্রয়োগমূলকের উত্তরগুলো আমাদের 3টা স্টেপে লিখতে হয়। তো সেই 3টা স্টেপে আমি এখন লেখার চেষ্টা করতেছি, তোমরা খেয়াল করো তাহলে বুঝতে পারবে। গ নং প্রশ্ন সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন গ নাম্বার প্রশ্নটা সমাধান করব এবং এটা 3টা স্টেপে আমরা লিখব। সেই 3টা স্টেপ তোমরা ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারবা। প্রথম স্টেপে আমরা দেব যে কোম্পানি এ অর্থায়নের মুনাফা সর্বাধিকরণ লক্ষ্যটি অর্জন করেছে। শুধু এতটুকু আমরা দেব, এটা হলো আমাদের জ্ঞানমূলক। এর পরের স্টেপে গিয়ে আমাদের অনুধাবন, অর্থাৎ মুনাফা সর্বাধিকরণ কি সেটার ব্যাখ্যা দিতে হবে। মুনাফা সর্বাধিকরণ বলতে কোন প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধিকরণকে বোঝায়।
সাধারণত মুনাফাটা কিন্তু আমরা ব্যয় কমিয়ে বিক্রয় ও পণ্যের দাম বাড়িয়ে কিন্তু আমরা আসলে মুনাফাটা বাড়াই। অর্থাৎ নরমালি কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মুনাফা বৃদ্ধি করা মানে কি, তুমি তোমার ব্যয় কমাইছো এবং বিক্রি এবং সেলিং প্রাইস বাড়াইতেছো। তবে একটি কোম্পানির ক্ষেত্রে, যে কোম্পানি শেয়ার ইস্যু করে, সাধারণত যৌথ মূলধনী কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বেশি হয়, একটি কোম্পানি মুনাফা পরিমাপ করে শেয়ার প্রতি আয়ের মাধ্যমে। অর্থাৎ আমরা যদি একটি কোম্পানির কথা চিন্তা করি, যৌথ মূলধনী কোম্পানির কথা চিন্তা করি, সেক্ষেত্রে এরা মুনাফা পরিমাপ করে কিভাবে, শেয়ার প্রতি আয়ের মাধ্যমে। তার মানে তুমি এখানে মুনাফা সর্বোচ্চকরণ ধারণাটা একটু ক্লিয়ার করে দিলে। তো এটা যেহেতু আমাদের বলছে এ কোম্পানি অর্থায়নের কোন লক্ষ্যটি অর্জন করেছো ব্যাখ্যা করো। তো এখন আমাদের তৃতীয় স্টেপে এটার প্রয়োগটা দেখাইতে হবে। প্রয়োগ, আমরা জ্ঞান লিখেছি, অনুধাবন লিখেছি, এখন আমাদের কি করতে হবে, প্রয়োগ দেখাইতে হবে। তো প্রয়োগে গিয়ে আমরা কি দেখাবো, আমরা উদ্দীপকের হেল্প নেব। আমরা যদি দেখি এই যে এ কোম্পানি অর্থায়নের কোন লক্ষ্যটি অর্জন করেছে, এ কোম্পানির ক্ষেত্রে আমরা অনুধাবনে বলে আসছি যে শেয়ার প্রতি আয় বৃদ্ধি হলো মুনাফা সর্বোচ্চকরণের একটি অন্যতম পরিমাপক, বা কোম্পানি মুনাফা পরিমাপ করে শেয়ার প্রতি আয়ের মাধ্যমে। তাহলে এখানে তো দেখা যাচ্ছে যে গ্রাজুয়ালি ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ শেয়ার প্রতি আয় প্রথম বছর থেকে দ্বিতীয় বছর, দ্বিতীয় বছর থেকে তৃতীয় বছর একটু একটু করে ইনক্রিজ হচ্ছে। তো এই শেয়ার প্রতি আয়ের ইনক্রিজ হওয়াটাই কিন্তু আসলে মুনাফা সর্বোচ্চকরণ। এইটা উদ্দীপকের আলোকে এখন আমরা প্রয়োগ মানে আমরা এখন এটা দেখাবো। তো এটা আমরা এখন লিখবো তৃতীয় স্টেপে। তোমরা অবশ্যই স্ক্রিনশট নিও শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অ্যান্সারটা তোমাদের কাছে থাকবে। আমরা উদ্দীপকের সাহায্য নিয়ে আসলে এই উত্তরটা দেব। উদ্দীপকের এ কোম্পানি যেটা আছে আমাদের, এ কোম্পানির শেয়ার প্রতি আয় প্রতি বছর ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে, যেটা আমরা কিন্তু উদ্দীপকে দেখেছি। প্রথম বছর থেকে যদি আমরা তৃতীয় বছরের তুলনা করি, বৃদ্ধি পেয়েছে। প্রথম বছর, দ্বিতীয় বছর ও তৃতীয় বছরে যথাক্রমে আমরা লিখি, যথাক্রমে প্রথম বছরে ছিল 20 টাকা, দ্বিতীয় বছরে ছিল 27 টাকা, এবং তৃতীয় বছরে সেটা দাঁড়াইছে 40 টাকা। তাহলে দেখো হিউজ পরিমাণ ইনক্রিজ হয়েছে। অর্থাৎ এর মানে হচ্ছে এই এ কোম্পানি শেয়ার প্রতি আয়ে বার্ষিক বৃদ্ধি ঘটেছে, বা বার্ষিক বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে, তোমরা লিখতে পারো। কিন্তু শেয়ারের বাজার মূল্য কি কোনো পরিবর্তন হয়েছে শিক্ষার্থী বন্ধুরা? কিন্তু শেয়ারের বাজার মূল্য কি অবস্থা হয়েছে, আমরা উদ্দীপকটা আবার একটু দেখি।
দেখো শেয়ারের বাজার মূল্য, এই কোম্পানির শেয়ার বাজার মূল্য কিন্তু প্রথম 2 বছর অপরিবর্তিত ছিল, কিন্তু শেষ বছরে গিয়ে আরো কম হয়েছে, ফল করেছে, তাই না? শেয়ারের বাজার মূল্য বলা যায় অপরিবর্তিত ছিল। তাই নিঃসন্দেহে বলা যায় আমাদের যে এ কোম্পানি আছে, এ কোম্পানিটি অর্থায়নের মুনাফা সর্বাধিকরণ লক্ষ্যটি অর্জন করেছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আসলে আমরা কিন্তু অনেক কিছু যে লিখছি বিষয়টা কিন্তু এরকম না। আমরা কি অনেক কিছু লিখছি? আসলে অনেক কিছু লিখিনি। তোমরা যদি এখানে দেখো, আমরা এইটার উত্তর দিতে গিয়ে আমরা কি অনেক কিছু লিখছি এখানে? না, আমরা জ্ঞানে তোমার এই যে 3 নম্বরে গিয়ে আমরা শুধু জ্ঞানের জন্য 1 লাইন লিখছি, অনুধাবনের জন্য 2 লাইন, আর প্রয়োগে গিয়ে আমরা 3 লাইন লিখছি। তার মানে 3 আর 2 5 আর 1 6, 6 লাইনে কিন্তু আমাদের এই গ নাম্বার প্রশ্নটি সুন্দর করে আমরা সমাধান দিলাম। তো তোমাদের ভিতরে যদি এরকম কোনো প্রশ্ন থাকে বা এরকম কোনো বদ্ধমূল ধারণা থাকে যে বেশি লিখলে বোধহয় বেশি মার্কস পাওয়া যায়, কথাটি সম্পূর্ণ ভুল, এই কথাটি সত্য না। ঠিক আছে, দেখো আমরা ক এবং ক্ষয় যে খুব বেশি লিখছি তা না, ঠিক আছে, আমরা মোটামুটি অল্প লিখেছি এবং অল্পের ভিতরে আমরা আমাদের যে মূল কথাটি সেটাই কিন্তু আমরা তুলে ধরতে সক্ষম হয়েছি। তো এখন আমরা চলে যাব আমাদের ঘ নাম্বার প্রশ্ন সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ আমাদের উচ্চতর দক্ষতার যে প্রশ্নটা আছে, ঘ নং প্রশ্ন সমাধান। উচ্চতর দক্ষতার এই প্রশ্নটা আমরা এখন সমাধান করে লিখব। তাহলে চলো আমরা আবার উদ্দীপকটা দেখে আসি। ঘ নম্বর প্রশ্নটা হলো, সম্পদ সর্বাধিকরণের লক্ষ্য বিবেচনায় কোন কোম্পানিতে বিনিয়োগ করা উত্তম, বিশ্লেষণ করো। আমাদের কিন্তু এখানে বলেই দিছে যে সম্পদ সর্বোচ্চকরণ ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ দ্য ওয়েলথ ম্যাক্সিমাইজেশন ইন হুইচ কোম্পানি investment is comparatively better. To invest in which company is comparatively better from the point of view of wealth maximization. তো এই দুইটা কোম্পানির ভিতরে আমাদের কোন কোম্পানিতে আমরা বিনিয়োগ করব যদি আমরা সম্পদ সর্বোচ্চকরণ ধারণা এটার অনুসারী হই। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে প্রতিষ্ঠানের দুইটা লক্ষ্য, একটা হলো মুনাফা সর্বোচ্চকরণ। তো এই কোম্পানির ক্ষেত্রে তো এটা আমরা বের করেই ফেলছি যে এই কোম্পানিটা মুনাফা সর্বোচ্চকরণ বা মুনাফা সর্বাধিকরণ এই ধারণার পোষণ করে বা এই লক্ষ্যটাই তারা অর্জন করছে, এবং এটা কিন্তু তাদের এই কার্যকলাপই বোঝা যায়। তাদের যে লাস্ট 3 ইয়ার্সের যে শেয়ার প্রতি আয়, সেই আয়ের প্রতিচ্ছবিতেই কিন্তু বোঝা যাচ্ছে যে তারা মুনাফা সর্বোচ্চকরণ লক্ষ্যটা তাদের অর্জন হয়েছে, এবং এটা কিন্তু আমরা গ নম্বরে এই ব্যাখ্যাটা দিয়ে আসছি। এবং একই সাথে আমরা যদি এই কোম্পানির লাস্ট 3 ইয়ার্সের শেয়ার প্রতি বাজার মূল্যটা দেখি, সেক্ষেত্রে ওই একই ছবি ভেসে ওঠে। এখন প্রশ্ন হলো তাহলে বি কোম্পানির ক্ষেত্রে কি হবে? বি কোম্পানি, আমরা যে বি কোম্পানির কথা বলতেছি, তাহলে বি কোম্পানির ক্ষেত্রে আমরা বলতে পারবো যে কোন লক্ষ্য তাদের অর্জন হয়েছে। তো আমরা বি কোম্পানির ক্ষেত্রে যদি দেখি যে বি কোম্পানির শেয়ারের আয়, মানে শেয়ার প্রতি আয়ের কোনো পরিবর্তন নাই, অর্থাৎ বিগত 3 বছরে তারা একেবারে সেম 20 টাকা হারে তারা শেয়ার হোল্ডারদের শেয়ার প্রতি আয়
হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে, অর্থাৎ শেয়ার প্রতি আয়ের কোনো পরিবর্তন নেই। বাট আমরা যদি বি কোম্পানির বাজার মূল্যের দিকে একটু নজর দিই, যে বি কোম্পানির শেয়ার প্রতি বাজার মূল্য প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে 30 টাকা বৃদ্ধি পেয়েছে এবং তৃতীয় বছরে গিয়ে এটা আরো 20 টাকা বৃদ্ধি পেয়েছে, এবং আমরা যদি বলি প্রথম বছরের তুলনায় তৃতীয় বছরে 50 টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 220 টাকা থেকে 270 টাকা। অর্থাৎ আমরা যদি বলি প্রথম বছর থেকে তৃতীয় বছরের যে প্রভাবটা সেটা 50 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে যে সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যটা অর্জন হয়েছে শুধুমাত্র বি কোম্পানির ক্ষেত্রে। আমাদের বি কোম্পানি যেটা আছে, বি কোম্পানির ক্ষেত্রে আমাদের যে সম্পদ সর্বাধিকরণ যে লক্ষ্যটা সেটা কিন্তু এই বি কোম্পানি অর্জন করতে পেরেছে। তো এখন তাহলে কোন কোম্পানিতে তুমি বিনিয়োগ করবা? বি কোম্পানিতে। এটা জ্ঞানে লিখবো, পরে গিয়ে সম্পদ সর্বোচ্চকরণ এই অনুধাবনে এটা ব্যাখ্যা দিব, গয়ে মানে এর পরে গিয়ে আমরা উদ্দীপকের আলোকে এটার ইমপ্লিমেন্ট বা এটার প্রয়োগ দেখাবো যে আসলেই বি কোম্পানি সম্পদ সর্বোচ্চকরণ লক্ষ্যটাই তাদের মূল ছিল। আর বড় ঘয় গিয়ে এই কোম্পানির সাথে বি কোম্পানির হালকা কম্পেয়ার আমরা দেখাবো, হালকা একটু তুলনা দেখাইয়া আমরা নিজেদের উদ্ভাবনী শক্তি, চিন্তন দক্ষতা, সৃজনশীল প্রয়াস চালিয়ে আমরা দু একটা কথা একটু জোরে দিয়ে আমরা উদ্দীপকটা লেখা শেষ করবো। তাহলে চলো আমরা উদ্দীপকটা একটু লেখার চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা যেটা লিখবো, তোমরা অলরেডি বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে যেটা লিখবো, উদ্দীপকের বি কোম্পানি, উদ্দীপকের শব্দটা দেয় তাহলে সুন্দর হবে। উদ্দীপকের বি কোম্পানিটি সম্পদ কোম্পানিতে সম্পদ সর্বাধিকরণ লক্ষ্য বিবেচনায়, উদ্দীপকের বি কোম্পানিটিতে সম্পদ সর্বাধিকরণ লক্ষ্য বিবেচনায় বিনিয়োগ করা উত্তম হবে। এটা তুমি একটা কাজ করতে পারো, তোমরা এটা প্রথমে দাও তাহলে আরো সুন্দর হয়, শ্রুতির মধ্যে হয়। সম্পদ সর্বাধিকরণ লক্ষ্য বিবেচনায় উদ্দীপকের বি কোম্পানিটিতে বিনিয়োগ করা উত্তম হবে। সুন্দর। এখন আমরা এটার সম্পদ সর্বাধিকরণ লক্ষ্য কি সেটার অনুধাবনের ব্যাখ্যা দেব দ্বিতীয় স্টেজে বা দ্বিতীয় স্টেপে। সম্পদ সর্বাধিকরণ বলতে কোম্পানির শেয়ারের বাজার মূল্য বৃদ্ধিকরণকে বোঝায়। অর্থাৎ যখন কোম্পানির শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি পাবে সেই অবস্থাকে আমরা বলবো সম্পদ সর্বোচ্চকরণ। এখানে আরেকটা কথা লাইন আমরা একটু জোরে দিতে পারি, কোম্পানির মালিকদের সম্পদের পরিমাপ করা হয় শেয়ারের বাজার, যেহেতু ওখানে বাজার মূল্য কথাটা আছে তাই তুমি এখানে বাজার মূল্য শব্দটা জুড়ে দিলাম। তাহলে আমরা প্রথম স্টেজে কি দিলাম, প্রথম স্টেপে আমরা সম্পদ সর্বাধিকরণ এটা লিখলাম, দ্বিতীয় স্টেপে গিয়ে আমরা সম্পদ সর্বাধিকরণ কি সেইটা আমরা একটু ব্যাখ্যা দিলাম। এখন আমাদের প্রয়োগটা দেখাতে হবে যে আসলেই কি তারা সম্পদ সর্বোচ্চকরণ করতে পেরেছে কি না।
আসলে কি তারা সম্পদ সর্বোচ্চকরণ লক্ষ্যটা তাদের অর্জিত হয়েছে, বা এই লক্ষ্যের বিবেচনায় যে আমরা তাদেরকে বলতেছি যে তাদের কোম্পানিতে বিনিয়োগ করা উচিত, এই লক্ষ্যটাকে আসলে তাদের অর্জিত হয়েছে কিনা, তো এটা আমাদেরকে উদ্দীপকের সাথে একটু লিঙ্ক আপ করতে হবে। এখানে এই কথাটা আমরা লিখতে পারি, উদ্দীপকের বি কোম্পানির শেয়ারের বাজার মূল্য আমাদের কিন্তু প্রথম বছর, দ্বিতীয় বছর ও তৃতীয় বছর কত কত ছিল? প্রথম বছরে ছিল 220 টাকা, আমরা উদ্দীপকে দেখেছি। দ্বিতীয় বছরে 30 টাকা বৃদ্ধি পেয়েছিল, 250 টাকা হয়েছিল, এবং তৃতীয় বছরে সেটা আমাদের 270 টাকায় আমাদের উপনীত হয়েছে। তাহলে আমরা বলতে পারি এর মানে অত্র কোম্পানিটির শেয়ারের বাজার মূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, কারণ আস্তে আস্তে এক বছরের সাথে আরেক বছরের বৃদ্ধি আসছে। সুতরাং আমাদের যে বি কোম্পানিটি আছে, বি কোম্পানিটি সম্পদ সর্বাধিকরণ, আমাদের যে সম্পদ সর্বাধিকরণ যে লক্ষ্য আছে, সেই লক্ষ্যটি অর্জন করেছে, কিন্তু এই কোম্পানিটি কি করতে পারছে শিক্ষার্থী বন্ধুরা? পারে না। কিন্তু এই কোম্পানিটি তা পারেনি, কেননা তার শেয়ারের বাজার মূল্য প্রায় অপরিবর্তিত ছিল, প্রায় অপরিবর্তিত ছিল। এমন আসলে প্রায় শব্দটা দিলাম কেন? কারণ তৃতীয় বছরে গিয়ে কিন্তু দেখো, তৃতীয় বছরে গিয়ে কিন্তু আরো হ্রাস পেয়েছে। এই যে এই কোম্পানির ক্ষেত্রে প্রথম 2 বছর অপরিবর্তিত ছিল এবং তৃতীয় বছরে গিয়ে 190 টাকা হয়েছে। তাই প্রায় শব্দটা দিলাম, মানে প্রায় অপরিবর্তিত আছে বলা যায়, আসলে কোনো বৃদ্ধি হয় নাই, তেমন কোনো বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা এই কথাটা এখানে লিখে দিলাম। তার মানে আমাদের 3টা স্টেপ এখানে সুন্দর করে লেখা হলো। প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, 3টা স্টেপ আমরা কিন্তু সুন্দর করে শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা লিখলাম। এখন আমাদের চতুর্থ স্টেপে গিয়ে আমাদের দেখাতে হবে, নিজেদের উদ্ভাবনী ক্ষমতা দেখাতে হবে, নিজেদের থেকে কি আছে, নিজেদের ভিতরে কি আছে, এইটা একটু দেখাতে হবে। অর্থাৎ বি কোম্পানি এই কোম্পানির হালকা তুলনা দেখাইয়া আমরা নিজেদের মতে 2-1টা কমেন্ট এখানে ঢুকাই দেব। ঠিক আছে, এখানে আমরা 2টা কমেন্ট এখানে ঢুকাই দেবো এবং নিজেদের ভিতরে 2-একটা কথা এখানে জুড়ে দেব। সেটা কিরকম হতে পারে আমি তোমাদেরকে দেখাই। সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যটির ক্ষেত্রে ওই যে আমরা মনে আছে কিনা, আমরা 3 নম্বর ক্লাসে, সরি 3 নম্বর না, আমরা 5 নম্বর ক্লাসে পড়ছিলাম অর্থায়নের লক্ষ্য। সেক্ষেত্রে সম্পদ সর্বোচ্চকরণ লক্ষ্যটি কেন আলটিমেট গোল অফ ফিনান্স, বা সম্পদ সর্বোচ্চকরণ লক্ষ্যটি কেন ফিনান্সের মূল লক্ষ্য, 4টা কারণ বা 5টা কারণ আমরা পড়েছি, যে ওই সমস্ত রিজনস থাকার কারণে সম্পদ সর্বোচ্চকরণ লক্ষ্যকে মুনাফা সর্বোচ্চকরণের চেয়ে মূল লক্ষ্য বলা হয়। তো
তো সেই কারণগুলোই আমরা এখানে একটু লেখার চেষ্টা করতেছি। এটা হলো তোমাদের নিজেদের মতো, অর্থাৎ চতুর্থ স্টেপে গিয়ে ঘ নাম্বার অর্থাৎ উচ্চতর দক্ষতার শেষ স্টেজে গিয়ে তোমাদের নিজেদের ভাষায় একটু লিখতে হবে। সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যের ক্ষেত্রে অর্থের সময় মূল্য, নগদ প্রবাহ, ঝুঁকি, আরো কত কথা, মানে আরো কয়েকটা পয়েন্ট আছে, এই জন্য আমরা লিখলাম না, আমরা ইত্যাদি লিখলাম। ইত্যাদি বিবেচনা করা হয়, যা কোম্পানির শেয়ারের বাজার মূল্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ সম্পদ সর্বোচ্চকরণ লক্ষ্যের ক্ষেত্রে অর্থের সময় মূল্য, নগদ প্রবাহ, ঝুঁকি ইত্যাদি বিবেচনা করা হয় এবং এগুলো কোম্পানির শেয়ারের বাজার মূল্য বৃদ্ধিতে কি করে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন আমরা যদি বি কোম্পানির ক্ষেত্রে যদি একটু লক্ষ্য রাখি, যে বি কোম্পানি এই লক্ষ্য কি করছে, অনুসরণ করেছে। এই লক্ষ্য অনুসরণ করেছে বিধায়ী কিন্তু তার শেয়ারের বাজার মূল্য কি হয়েছে, বৃদ্ধি পাইছে। তার মানে তুমি এখানে একটু প্রমাণ দিয়ে দিলা যে বি কোম্পানি এই লক্ষ্যটি অনুসরণ করার কারণে তার শেয়ারের বাজার মূল্য কি হয়েছে, বৃদ্ধি পাইছে। অর্থাৎ সম্পদ সর্বোচ্চকরণ লক্ষ্য ক্ষেত্রে অর্থের সময় মূল্য, নগদ প্রবাহ, ঝুঁকি এগুলো বিবেচনা করা হয় এবং এর ফলে কোম্পানির শেয়ারের বাজার মূল্য বাড়ে। এবং তোমার যেই কোম্পানি অর্থাৎ বি কোম্পানির ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। এবং আরো কিছু তুমি অতিরিক্ত তথ্য এখানে যুক্ত করে দিতে পারো, যার ফলে শেয়ার মালিকদের, কোম্পানির ভ্যালু বাড়া মানে কি, শেয়ার মালিকদের সম্পদের পরিমাণও বাড়বে। এখন তুমি ফিনিশিং এ চলে আসলা, তাই বলা যায় সম্পদ সর্বাধিকরণ লক্ষ্য বিবেচনায় বি কোম্পানিতে বিনিয়োগ করা যুক্তিযুক্ত। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব বেশি যে লিখছি তা না, দেখো আমরা এখানে কিন্তু অল্প কথার ভিতরে লিখছি, তাই না? অনেক কিছু যে লিখছি তা কিন্তু না। আমরা যদি দেখি এখানে অল্প কথার ভিতরে 10 থেকে 12টি বাক্যের ভিতরে কিন্তু আমরা খুব সুন্দর করে ঘ নাম্বার প্রশ্নের উত্তর দিতে সমর্থ হয়েছি। তো এটার স্ক্রিনশট নিয়ে নাও, পরবর্তীতে তোমাদের সলিউশনটা কাজে লাগবে আশা করি। তো আমরা এই চট্টগ্রাম বোর্ড 2019-এর এভাবে যদি আমরা লিখি, তাহলে আমরা ইনশাল্লাহ 10-এর ভিতরে ইনশাল্লাহ আমরা 9 পাবো, ইনশাল্লাহ আমরা আশা রাখি। তো এখন আসো কুমিল্লা বোর্ড 2019-এর একটা প্রশ্ন। রাঙামাটি কোম্পানি লিমিটেড এর স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান, রাঙামাটি কোম্পানি লিমিটেড এটা একটা স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান। কোম্পানিটি ভোগ্যপণ্য, আবাসন, গণমাধ্যম, ইস্পাত, সিমেন্ট ও ফার্মাসিউটিক্যালস প্রভৃতি খাতে বিনিয়োগ করেছে। কোম্পানিটির প্রবৃদ্ধির হার ক্রমাগত বাড়ছে। সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিদ্যুৎ খাতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর প্রভাবে কোম্পানির শেয়ারের বাজার মূল্য বেড়েছে। তো আমরা এখন প্রশ্ন দেখি। ক, ব্যবসা অর্থায়ন কি? খ, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা কেন জরুরি, ব্যাখ্যা করো। গ, উদ্দীপকের
রাঙামাটি কোম্পানি লিমিটেড বিনিয়োগের ক্ষেত্রে অর্থায়নের কোন নীতিটি অনুসরণ করেছে ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপকে উল্লেখিত কোম্পানিটি শেয়ার হোল্ডারদের অর্থনৈতিক কল্যাণ নিশ্চিত করতে কি সক্ষম হয়েছে? অর্থায়নের উপযুক্ত লক্ষ্যের আলোকে মতামত দাও। শিক্ষার্থী বন্ধুরা, কুমিল্লা বোর্ড 2019-এর যে উদ্দীপকটা আসছে, যেটা আমি যদি বলি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের যে শিখন ফল আছে, এই শিখন ফলের দুটি শিখন ফলের সমন্বয়ে কিন্তু আমাদের এই দুটি না, বলা যায় তিনটি, আমাদের বইয়ের শিখন ফল 5, 6 এবং 8, 5, 6 এবং 8, এই তিনটা শিখন ফলের কম্বিনেশনে কিন্তু আমাদের এই প্রশ্নটা, এই উদ্দীপকটা সাজানো হয়েছে। যেমন গয়ে কিন্তু তুমি দেখেছো অর্থায়নের নীতি, হ্যাঁ, এবং ঘয়ে যে অর্থায়নের লক্ষ্য একটা ব্যাখ্যা হয়তো আসবে। তো এই একাধিক শিখন ফলের সমন্বয়ে কিন্তু আমাদের এই কুমিল্লা বোর্ডের যে প্রশ্নটা আমাদের সামনে এখন আসছে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা একাধিক শিখন ফলের সমন্বয়ে এই প্রশ্নটা করা হয়েছে, উদ্দীপকটা তৈরি করা হয়েছে। তো 6 নম্বর ক্লাস থেকে তোমরা অলরেডি জেনেছো যে শিখন ফলের গুরুত্ব কি, সেটা আর আমি আজকে নতুন করে আলোচনা করতে চাচ্ছি না। তাহলে আমরা চলে যাই ক নম্বর প্রশ্ন, ব্যবসা অর্থায়ন কি। আমরা কিন্তু মাত্র উত্তর দিয়েছি অর্থায়ন কি। তাহলে তার আগে ব্যবসা শব্দটা জুড়ে দাও। অর্থায়ন কি সেটা যদি তুমি লিখতেই পারো শিক্ষার্থী বন্ধুরা, একটু আগে যে আমি দেখাইলাম, তাহলে জাস্ট তার আগে তুমি ব্যবসা শব্দটা জুড়ে দাও। ব্যবসা অর্থায়ন কি? একটি ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনা করতে কি পরিমাণ মূলধনের প্রয়োজন, কোন কোন উৎস থেকে তা সংগ্রহ করা হবে এবং কোন কোন খাতে তা বিনিয়োগ করা হবে, এই বিষয়গুলোকে ব্যবসা অর্থায়ন বলে। আর এর আগে অর্থায়ন কাকে বলে সেটা কিভাবে লেখছো, একটি প্রতিষ্ঠান পরিচালনা করতে কি পরিমাণ মূলধনের প্রয়োজন, কোন কোন উৎস থেকে তা সংগ্রহ করা হবে এবং কোন কোন খাতে তা বিনিয়োগ করা হবে, এই বিষয়গুলোকে অর্থায়ন বলে। আর ব্যবসা শব্দটা তুমি জুড়ে দিলে একটা ব্যবসা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য। তো এখন আসো খ নাম্বার, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা কেন জরুরি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2 নাম্বার ক্লাস লেকচার 2-এ দেখেছি there are 4 main functions of finance. One of them is current asset management or short term asset management, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। তো এই প্রশ্নটার উত্তর লেখার আগে আমাদেরকে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা কি সেটার ব্যাখ্যা দিতে হবে। তো স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা এটা আমাদের বলতে কি বোঝায় সেটা যদি আমরা এক বাক্যে আগে জ্ঞানের উত্তর দিই। স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা বলতে একটি প্রতিষ্ঠানের নগদ অর্থ, মজুদ পণ্য এবং প্রাপ্য বিল ইত্যাদির ব্যবস্থাপনাকে বোঝায়। স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা বলতে 3টা চলতি সম্পদ ব্যবস্থাপনাকে বোঝায়। একটা হলো নগদ অর্থ, একটা হলো প্রাপ্য বিল, একটা হলো মজুদ পণ্য। এখন প্রশ্ন হলো এটা কেন জরুরি, তো ব্যাখ্যা এসে তুমি অনুধাবনে লিখবা। আর্থিক ব্যবস্থাপককে এমনভাবে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা করতে হয় যেন প্রতিষ্ঠানের তারল্য সমস্যা না পড়ে, অর্থাৎ এই চলতি সম্পদে যাতে বেশি বিনিয়োগ না হয়। কারণ স্বল্পমেয়াদী বা চলতি সম্পদে বিনিয়োগ যদি পর্যাপ্ত পরিমাণ হয়, সেক্ষেত্রে আমাদের টাকাটা অলস থাকবে। আবার যদি চলতি সম্পদ বা স্বল্পমেয়াদী সম্পদে বিনিয়োগ পর্যাপ্ত না হয়, তাহলে কিন্তু আমরা পাওনাদারের পাওনা পরিশোধে ব্যর্থ হব এবং আমরা এক্ষেত্রে আমাদের অসচ্ছলতার ঝুঁকি তৈরি হবে। তার মানে বেশি স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থা, চলতি সম্পদে বেশি বিনিয়োগ করে থাকলেও আমাদের সমস্যা, আবার কম রাখলেও সমস্যা, আমরা চলতি দায় দেনা পরিশোধে ব্যর্থ হব। তো এই কারণে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনাটা জরুরি। তো এখন আসো আমাদের গ নাম্বার যে প্রশ্নটা আছে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের গ নাম্বার প্রশ্ন যেটা আমাদের উদ্দীপকের সাহায্য নিয়ে আমরা উত্তরটা দেব, সেটা হলো উদ্দীপকে রাঙামাটি কোম্পানি অর্থায়নের কোন নীতিতে অনুসরণ করেছে। আমরা যদি দেখি যে রাঙামাটি কোম্পানি কয়টা জায়গায় বিনিয়োগ করছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার মানে রাঙামাটি কোম্পানি 6টা জায়গায় বিনিয়োগ করেছে। আমরা জানি যে যেই নীতির আলোকে প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান বা ফার্ম বা কোম্পানি একাধিক জায়গায় বিনিয়োগ করে, এটা হলো অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি। অর্থাৎ তোমার বিনিয়োগটা তুমি বৈচিত্র্যপূর্ণ খাতে করলা, অর্থাৎ এক জায়গায় তুমি বিনিয়োগটা না করে তুমি বিনিয়োগটা একাধিক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে করলে। তাহলে প্রথমে আমাদের জ্ঞানের উত্তর লিখতে হবে। উদ্দীপকে রাঙামাটি কোম্পানিটি অর্থায়নে এভাবে লিখতে হবে, উদ্দীপকে রাঙামাটি কোম্পানি লিমিটেড বিনিয়োগের ক্ষেত্রে অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্য নীতিটি অনুসরণ করেছে। এরপর এটার ব্যাখ্যা দিতে হবে অনুধাবনে গিয়ে।
পোর্টফোলিও বৈচিত্র্য নীতি বলতে বোঝায় একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্প বা সম্পদে বিনিয়োগের চেষ্টা করা বা বিনিয়োগ করা, যাতে ঝুঁকি কমানো যায়। এটাই হলো পোর্টফোলিও বৈচিত্র্যের নীতি। এখন তুমি প্রয়োগটা দেখাবা। হ্যাঁ, তুমি এখন প্রয়োগে তুমি দেখাবা যে আসলে সে এই রাঙামাটি কোম্পানি পোর্টফোলিও বৈচিত্র্য নীতিটি অনুসরণ করেছে কিনা। তো আমরা যদি দেখি, উদ্দীপকের রাঙামাটি কোম্পানিটি ভোগ্যপণ্য, আবাসন, গণমাধ্যম, ইস্পাত, সিমেন্ট, ফার্মাসিউটিক্যালস ইত্যাদি প্রভৃতি খাতে বিনিয়োগ করেছে। প্রতিষ্ঠানটির এর ফলে প্রবৃদ্ধির হারও বৃদ্ধি পেয়েছে, কারণ ভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানোর ফলে ঝুঁকি হ্রাস পাচ্ছে। কোনো কারণে তার এই বর্তমান বিনিয়োগে মুনাফা না হলেও কোনো একটা খাতে, ধরো ভোগ্যপণ্য খাতে বা আবাসন খাতে কোনো একটা খাতে যদি মুনাফা নাও হয়, অন্য খাত থেকে সেটা পুষিয়ে নেওয়া যায়। এবং এই উদ্দেশ্যেই তারা কি করছে, তারা নতুন আরো একটি খাত বাড়ানোর চেষ্টা করছে, অর্থাৎ এই উদ্দেশ্যে তারা বিদ্যুৎ খাতেও বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তাই বলা যায়, কোনো নির্দিষ্ট খাতে বিনিয়োগ না করে ভিন্ন ভিন্ন খাতে বা বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি পোর্টফোলিও বৈচিত্র্য নীতিটি অনুসরণ করেছে। তো এখন আসো আমাদের ঘ অর্থাৎ উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নটা, সেটা আমরা দেখি যে উদ্দীপক উল্লেখিত কোম্পানিটি শেয়ার হোল্ডারদের অর্থনৈতিক কল্যাণ নিশ্চিত করতে কি সক্ষম হয়েছে? অর্থায়নের উপযুক্ত লক্ষ্যের আলোকে ব্যাখ্যা করা। আমরা জানি অর্থায়নের লক্ষ্য হলো দুইটা, একটা হলো মুনাফা সর্বোচ্চকরণ আর একটা হলো সম্পদ সর্বোচ্চকরণ। তো মুনাফা সর্বোচ্চকরণে মুনাফার দিকে লক্ষ্য রাখা হয়, এখানে শেয়ার হোল্ডারদের কল্যাণ বা শেয়ারের বাজার মূল্য ইত্যাদি চিন্তা করা হয় না, যেটা সম্পদ সর্বোচ্চকরণ ধারণা করা হয়। তো এখানে আমরা প্রথমে লিখব যে উদ্দীপকে রাঙামাটি কোম্পানিটি শেয়ার হোল্ডারদের অর্থনৈতিক কল্যাণ নিশ্চিত করতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি। কেন? কারণ অর্থায়নে সম্পদ সর্বোচ্চকরণ ধারণার আলোকে। এখন ব্যাখ্যা দিতে হবে। প্রতিষ্ঠানের সম্পদ সর্বোচ্চকরণ বলতে অর্থায়নের অন্যতম একটি লক্ষ্য, সম্পদ সর্বোচ্চকরণ অর্থায়নের একটি অন্যতম একটি লক্ষ্য, যদিও মুনাফা সর্বোচ্চকরণও প্রতিষ্ঠানের একটি লক্ষ্য। মুনাফা সর্বোচ্চকরণ বলতে শেয়ার প্রতি আয় বৃদ্ধিকে বোঝায়, আর সম্পদ সর্বোচ্চকরণ বলতে শেয়ারের বাজার মূল্য বা শেয়ারের বর্তমান মূল্য বৃদ্ধি করাকে বোঝায়। এরপর তোমাকে প্রয়োগে দেখাতে হবে। উদ্দীপকে রাঙামাটি কোম্পানি একাধিক খাতে বিনিয়োগ করেছে, যার ফলে প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধির হার ক্রমাগত বাড়ছে এবং এর প্রভাবটি পড়েছে কোম্পানির শেয়ারের বাজার মূল্যে, অর্থাৎ প্রতিষ্ঠানের শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি পেয়েছে। এবং আমরা জানি যে শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি পাওয়া সম্পদ সর্বোচ্চকরণের একটি অন্যতম পরিমাপ। তাই বলা যায় প্রতিষ্ঠানটি শেয়ার হোল্ডারদের অর্থনৈতিক কল্যাণ নিশ্চিত করতে সক্ষম। আর শেষে গিয়ে তুমি তোমার মতামত একটু এখানে ইম্পোর্ট করবা, তোমার একটু মতামত একটু ঢোকাবা, অর্থাৎ শেয়ার হোল্ডারদের যে অর্থনৈতিক কল্যাণ সাধন হয়েছে, সেক্ষেত্রে এই সম্পদ সর্বোচ্চকরণ ধারণার গুরুত্ব কি বা এটার কারণ কি, এটা একটু শেষে তুমি এইভাবে লিখবা। শেয়ার হোল্ডারদের অর্থনৈতিক কল্যাণ তখনই সম্ভব হয় যখন বিনিয়োগকারীর বিনিয়োগের মূল্য উত্তরোত্তর বৃদ্ধি পায়, যা তার শেয়ারের বাজার মূল্য দ্বারা পরিমাপযোগ্য। এবং এখানে কিন্তু শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি পেয়েছে। সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যে শেয়ারের মূল্যের উপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও অর্থের সময় মূল্য, ঝুঁকি ইত্যাদি বিবেচনায় এটি অর্থায়নের মূল লক্ষ্য হিসেবে বিবেচিত হয়। উদ্দীপকে রাঙামাটি কোম্পানির শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি পাওয়ায় শেয়ার হোল্ডারদের মূলধনী লাভও বৃদ্ধি পাবে। সুতরাং উল্লেখিত সার্বিক বিবেচনায় বলা যায়, রাঙামাটি কোম্পানিটি সম্পদ সর্বোচ্চকরণ লক্ষ্যের প্রতিফলন ঘটায় নিঃসন্দেহে কোম্পানিটির শেয়ার হোল্ডারদের অর্থনৈতিক কল্যাণ নিশ্চিত করতে সক্ষম হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা ইনশাল্লাহ এই কুমিল্লা বোর্ড 2019-এর প্রশ্নটি খুব সুন্দরভাবে সমাধান করতে পারি। আশা করতেছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটা আমি শেষ করব। তো আজকের ক্লাস থেকে তোমরা এই দুটি বোর্ড সুন্দরভাবে সমাধান করার কৌশল শিখতে পেরেছো, চট্টগ্রাম বোর্ড এবং কুমিল্লা বোর্ড 2019-এ। নেক্সট ক্লাসে আমরা আরো 2019 বা অন্য সালের কিছু বোর্ড ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।